আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দেশে অটোপাস শব্দটি বহুল পরিচিত, ব্যবহৃত এবং যারা পরীক্ষা দিতে যায় তাদের কাছে খুবই জনপ্রিয়। আমরা মোরালে যারা পড়াশোনা করেছি কম আর বেশি, আমাদের কাছে পরীক্ষা একটি আতঙ্কের বিষয়। সারা বছর পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে যা পড়েছি সেই অনুযায়ী প্রশ্নপত্র আসবে কিনা এটি নিয়ে আমাদের নিশ্চয়তা ছিল 10 ভাগ, আর 90 ভাগ ছিল অনিশ্চয়তা। সারা বই মুখস্থ করার পরেও আমরা স্বস্তি পেতাম না। দ্বিতীয় যে সমস্যাটা ছিল, পরীক্ষা কেন্দ্র করে আমাদের যে আতঙ্ক এত বেশি ছিল। পরীক্ষার হলে যাওয়ার পরে পেপার নিলাম, তারপরে প্রশ্নপত্র হাতে দিবে, সেটা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কিংবা ধরুন আরো আগে যে স্কলারশিপ পরীক্ষাগুলো দিয়েছি, এমনকি ক্লাসের যে পরীক্ষাগুলো দিয়েছি, ওই প্রশ্নপত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত বারবার হাত পা কাঁপতো, হাত ঘামিয়ে যেত, কণ্ঠনালী শুকিয়ে যেত। এরপর যেটা হতো সেটা হলো অতিরিক্ত টেনশনের কারণে যে প্রশ্নগুলো একেবারে জানা মুখস্থ করে আসছে সেই প্রশ্নগুলো ভুল হতো। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে মারাত্মক ভুল হয়ে যেত। পরীক্ষার হলে বা এই পরীক্ষার ফলাফলের সময় টেনশন হয়নি এরকম কোনো ভালো ছাত্র নেই। সাধারণত যারা পড়াশোনা করেনি, মন্দ ছাত্র, মানে তাদের পরীক্ষার হলে গিয়েও টেনশন হতো না, কখনোই তাদের টেনশন হতো না। কিন্তু যারা যত বেশি পড়াশোনা করতো তত বেশি তাদের টেনশন হতো। এরপর যখন ফলাফল ঘোষণা করা হতো, ফলাফল ঘোষণা করার পরে সবার ভিতরের উৎকণ্ঠা থাকতো ফলাফল ঘোষণার আগ পর্যন্ত। প্রচন্ড উৎকণ্ঠা, কি হবে কি হবে কি হবে। এরপর ফলাফল হতো, যারা ভালো ছাত্র, খুব অল্প ভালো ছাত্র, হাতে গোনা 2-1 জন ছাড়া, বেশিরভাগ ভালো ছাত্র খুশি হতেন না। তারা মনে করতেন যে তারা যত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ফলাফল আরো একটু ভালো হওয়া উচিত ছিল। এই যে অতৃপ্তি, এই অতৃপ্তি থেকেই একজন ভালো ছাত্র সবসময় ভালো ফলাফল করার পরেও আরো ভালো ফলাফল করা, আরো জানা, আরো শিক্ষার জন্য তারা পাগলের মতো আচরণ করত, শিক্ষকের পায়ের উপর লুটিয়ে পড়ত, শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের ঘরের চাইতেও আপন মনে করত, ঘরে বসে থাকার চাইতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো। স্কুলের যে অঙ্গন, এটাকে তারা ভালো মানে বাসতেন। আর এভাবেই আমাদের মধ্য থেকে জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, আমলা কামলা যারা শ্রেষ্ঠতর তারা বের হয়ে এসেছেন। কিন্তু যেই মুহূর্তে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতির বিবেচনায় নিয়োগ শুরু হয়েছে এবং কোন রকম যোগ্যতা ছাড়াই মানুষ যখন পেয়ে আসছে, ঠিক তখন থেকে যে শিক্ষার প্রতি অনীহা, পরীক্ষা সংক্রান্ত ভয়, এটি চলে গেছে। আর এই যে অটো পাসের যে কথাটি বলা হচ্ছে, কোনো রকম পরীক্ষা না দিয়ে অটোমেটিক আপনাকে পাশ করিয়ে দেওয়া হলো, এই অটো পাস শিক্ষা থেকে শুরু করে অন্য বিভিন্ন সেক্টরে যে নির্বিচারে রীতিমতো বলাৎকার করেছে মেধার, মানসিকতার, যোগ্যতার, সভ্যতার, কৃষ্টি, কালচার এবং মানবিকতার, সেই বলাৎকার যখন রাজনীতির অঙ্গনে এসেছে, সঙ্গে সঙ্গে পুরো দেশ জাতি অন্ধকারের অতলান্তে তলিয়ে পড়েছে। রাজনীতিকে বলা হয় হাইয়েস্ট আর্ট অফ হিউম্যান অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। মানুষের যে ব্যবহার রয়েছে এবং মানুষের যে মানবিক যে অভিব্যক্তি রয়েছে, এটির সর্বোচ্চ শিখর হলো রাজনীতি। রাজনীতি কখনো হাঁটু থেকে বের হয় না, রাজনীতি কখনো পশ্চাৎ দেশ থেকে বের হয় না, কোনো ঘামের গ্রন্থি থেকে বের হয় না, পায়ের আঙ্গুল থেকে বের হয় না, নাকের ছিদ্র থেকে বের হয় না, কানের ছিদ্র থেকে রাজনীতি বের হয় না, এমনকি মুখ থেকেও রাজনীতি, মুখ গহ্বর থেকে রাজনীতি বের হয় না। রাজনীতি বের হয় দুটো জায়গা থেকে, মস্তিষ্ক থেকে এবং হৃদয় থেকে। আমি অনেক সময় জ্ঞানের কথা বলার চেষ্টা করি, আপনারা হয়তো অনেক রাগ হন। আপনারা সবাই জানেন যে মানুষের মস্তিষ্কে যেমন একটা মেমোরি রয়েছে, মানুষের হৃদয়েও একটা মেমোরি রয়েছে এবং এই দুটোর একটা ইন্টারকানেক্টিভিটি রয়েছে। মস্তিষ্কের মেমোরিটা অনেক বড়, মাস্টার হার্ড ডিস্ক, আর হৃদয়ের যে মেমোরি সেটি ছোট, কিন্তু
পৃথিবীর মানে কোনো হার্ড ডিস্কের সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার এক করলেও মানুষের হৃদয়ের মধ্যে যে মেমোরি রয়েছে, এটা যে কত ট্রিলিয়ন জিবি, এটা কেউ কল্পনা করতে পারবে না। তো হৃদয় যদি এই অবস্থায়, মস্তিষ্কের অবস্থা কি? তো সেই হৃদয় মস্তিষ্ক এই দুটো যে মেমোরি, সেই মেমোরি চাইতে মারাত্মক মেমোরি হলো আপনার শরীর, এর বডি। মস্তিষ্কের এবং হৃদয়ের যে মেমোরিটা, ওটা মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। কিন্তু আপনার শরীরের যে মেমোরি, শরীরের যে স্মৃতিশক্তি, সেই স্মৃতিশক্তি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আপনি যদি কখনো মরে যান, 1,00,000 বছর পরেও আপনার যদি একটা ডিএনএ পাওয়া যায়, আপনার শরীরে কে কবে আঘাত দিয়েছিল, তারপর আপনি কবে কেঁদেছিলেন, কি বেদনা, আপনার বংশগতি কি ইত্যাদি, কার প্রতি আপনার রাগ ছিল, সব আপনার শরীর থেকে বের করা যাবে। দ্বিতীয়ত, আপনি চান বা না চান, আপনার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক রয়েছে, ব্লাড কানেক্টেড, আপনার সন্তান সন্ততি, অটোমেটিক ভাবে আপনার শরীরের যে মেমোরিগুলো ওই পরবর্তী প্রজন্মে চলে যাবে। কি অদ্ভুত সেই হিউম্যান বডি, মাইন্ড অ্যান্ড ব্রেইন, এই তিনটির সর্বোচ্চ যে অধিক্ষেত্র, সেটা হলো রাজনীতি। সেই রাজনীতিতে যখন অটো পাস চলে আসে, বিনা ভোট চলে আসে, তারপর সেই রাতের ভোট চলে আসে, আমির নির্বাচন চলে আসে, তো এটা করে কি, যারা মন্দ লোক যারা আছে, তাদের শরীরে মনে এটাকে এমনভাবে মেমোরাইজড হয়ে যায়, পরবর্তীতে মানে যারাই নেতৃত্বে থাকেন, ইলেকশনের ব্যাপার আসে, রাজনীতির ব্যাপার আসে, তখন তারা সেই অটো পাসের চিন্তা সবার আগে করেন। এখন রাজনীতি হচ্ছে, ইলেকশন সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই যে এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে আমাদের যে শরীর, মন এবং মস্তিষ্ক, যে মেমোরিগুলো, সেই মেমোরিতে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যে মেমোরি খুব অল্প। আর ধোকাবাজি, ছলচাতুরি, টাউটারি, বাটপারি, বদমাইশি, এটা করে রাজনীতির পদ পদবি লাভ, রাজনীতির ক্ষমতায় অধিষ্ঠিত থাকা, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা এবং ইলেকশন করা, এটা যে পারঙ্গমতা বাঙালি জাতি দেখিয়েছে সেই 1954 থেকে আজ অবধি, একের পর এক। এর ফলে মন্দ জিনিসগুলো আমাদের শরীরে দানা বেঁধেছে। এটি একটা স্টাইল হয়ে গেছে, এটি একটা ট্রেডিশন হয়ে গেছে যে আমরা মন্দ কাজ করি। আর সেই মন্দ কাজের ধারণা থেকে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতটা না সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, তার চেয়ে 100 গুণ বেশি আলোচনা হচ্ছে মন্দ আশঙ্কাগুলো নিয়ে। যদি ইলেকশন না হয়, যদি গৃহপালিত বিরোধী দল হয়, যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়, আর যদি বিনা ভোটে নির্বাচন হয়, আর যদি একেবারে নির্বাচন না হয়ে যদি অটো পাস হয়ে যায়, কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা বেশি হচ্ছে। আর যেখানে প্রতিদ্বন্দ্বিতাহীনতার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেখানে লোকজন হই হই রই রই করে উঠছে। সৌভাগ্য যে এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত একজনও সংসদ সদস্যের নির্বাচনের খবর আমরা শুনিনি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে কি প্রায় হাতে গোনা অল্প কয়েকটি আসন ছাড়া প্রায় সব ক্ষেত্রে নির্বাচন হচ্ছে একতরফা। বিএনপির প্রার্থী একক শক্তিশালী, প্রতিপক্ষ খুবই দুর্বল। তো প্রতিপক্ষের সেই দুর্বলতার কারণে বিএনপির প্রার্থী চেষ্টা করে মাঠ জমাতে পারছেন না। তার কোনো কথা, তার কোনো কর্ম, তার কোনো কর্মকাণ্ড মানে জনগণের মধ্যে আবেগ সৃষ্টি করছে না। এর কারণ হলো এখানে যেটাকে বলা ম্যাচ খেলা, সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক রাজনীতির যে খেলা, এটা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে যারা সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বা হবেন, অতীতে যেভাবে অনেকে অটো হয়ে গেছেন, বিশেষ করে 2014 সনে যেটা বিনা ভোটে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো, সেখানে সবাই 153 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এদেরকে বলা হয় অটো পাস। এবারও মানে যারা একটু দুর্বল, কি দরকার এই ঝামেলা করার, এত টাকা পয়সা খরচ করা, এর চেয়ে অটো পাস যদি হয়ে গেল, 5 বছর ক্ষমতায় থাকলাম, এরপরে যা হবে তার দেখা যাবে। আওয়ামী লীগ ক্ষমতা ছিল 15 বছর, এর মধ্যে 10 বছরই তো তারা 2 নম্বরই করে থেকে গেছে। এখন পালিয়েছে, 10 হাতে টাকা রোজগার করেছে, বিদেশে পায়ের উপর পা তুলে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, বাংলাদেশের পরিবর্তে লন্ডনে,
বাংলাদেশের পরিবর্তে কানাডাতে বিভিন্ন দেশে তারা সেই একটার পর একটা রাজপ্রাসাদ কিনে, রোলস রয়েস গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছে। অসুবিধা কি? লোকজন একটু গালাগালি করছে, তাতে কি আসে যায়? খাবার দাবার তো ভালো পাচ্ছে, জেলে তো থাকতে হচ্ছে না, বাংলাদেশের মশার কামড় তো খেতে হচ্ছে না। এই চিন্তাগুলো থেকে তারা সবসময় চিন্তা করে অটোপাসই বেটার। তো সেই অর্থে যদি মানে কাগজে কলমে অটোপাসের এখনো পর্যন্ত নজির তৈরি হয়নি, কিন্তু যারাই এখানে নির্বাচনের খেলায় বিজয়ী হবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের কারোরই ঠিক ওরকম সেই আনন্দ থাকবে না যে আনন্দ আমাদের শৈশবে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার ফলে হয়েছিল। আর সেই ফলাফলের জন্য আমরা কি পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের যে মানে ফল, এটা আমাদের কাছে বিশাল আনন্দের ছিল। আমি নিজে ইলেকশন করেছি 2001 থেকে একেবারে 2008 পর্যন্ত, পুরো 9টি বছর মাঠে ময়দানে দুটো নির্বাচনী এলাকায় কি পরিমাণ শ্রম দিয়েছি, মেহনত করেছি, নিজে না খেয়ে সেই টাকা জনগণের মধ্যে খরচ করেছি, এটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। 8 বছর পরিশ্রমের পরে যখন মনোনয়ন পেলাম, এরপর যখন ইলেকশন করলাম টানা 1 মাস নির্ঘুম রজনী, সে যে কি কষ্ট, কি বেদনা। তারপরে যখন বিজয়ী হলাম, সে বিজয়ের আনন্দ আপনাদের কাউকে বোঝাতে পারবো না। 5টা বছর দায়িত্ব পালন করেছি, এর কারণ হলো সবসময় মনে হয়েছে জনগণ আমাকে ভোট দিয়েছে। কোনো কথা বলতে, কোনো কাজ করতে কখনো নিজেকে হীনমন্য মনে হয়নি। আমি একটা দলের ছিলাম, তারপরে মনে হয়েছে যে আমার প্রতি জনগণের সমর্থন আছে, আমার একটা জাতীয় দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে। এটা পরিশ্রম থেকে আসে, মেহনত থেকে আসে, বিনিয়োগ থেকে আসে, মানুষের ভালোবাসা থেকে আসে। কিন্তু যদি আপনি অটো হয়ে যান, তখন আর এই জিনিসের প্রতি কোনো মমত্ববোধ থাকে না। তো এইবার একতরফা নির্বাচন, যেখানে মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই, আর বিএনপি যেভাবে নির্বিচারে কোন রকম ভয় ভীতি ছাড়া, আতঙ্ক ছাড়া বিজয়ী হয়ে আসবে, এই যে বিজয়ী যারা গ্রুপ রয়েছে তাদের মধ্যে যে এক ধরনের গা ছাড়া ভাব থাকবে, এরকম গা ছাড়া নেতৃত্বকে সংগঠিত করা বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা বিএনপি বলেন, জামাত বলেন, গত 15টি বছরে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, সেক্ষেত্রে রাতারাতি যদি বিএনপি বা জামাত দুটো রাজনৈতিক দলের যে কেউই তারা রাষ্ট্র ক্ষমতা আসে, সেক্ষেত্রে একটি রাষ্ট্র ক্ষমতা দৃঢ়তার সাথে পরিচালনা করার জন্য যে জিদ দরকার, যে অহং দরকার, যে ভীষণ দরকার, যে মিশন দরকার, এটি এখন আসলে বাংলাদেশে নেই, কারোরই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কোয়ালিফাইড যারা লোকজন, আপনি তার আশেপাশে চেয়ে দেখেন তো, তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, দে আর দ্য বেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি টিল নাও, ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ লিগাসি অ্যান্ড ইন টার্মস অফ পার্সোনালিটি। বিএনপিতে বা জামাতে এই পর্যায়ের লোক একজনও নেই, নট এ সিঙ্গল ওয়ান। তো উনি ব্যর্থ হলেন কেন? অথচ এর আগে 3 মাসের জন্য এই ওনারাই, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই উপদেষ্টা ছিলেন, তো তারা সফল হয়েছিলেন কেন? এর কারণ হলো তখন তাদের ব্যাকবোন ছিল, তখন পুরো রাষ্ট্রের একটা ব্যাকবোন ছিল। এখন সেই ব্যাকবোনটা না থাকার কারণে দেখুন যে আগে যেখানে 3 মাসের জন্য তারা যে সফলতা দেখিয়েছেন, এখন সেটা 2 বছরে তারা সেই জিনিসটা পারছেন না। কাজে তাদের সাথে যারা ইনফেরিয়ার ইন অল রেসপেক্ট, তারা কি করে 5 বছর বসে এই দেশটাকে সুন্দরভাবে চালাবেন? এটি হয় না। ফলে এই যে অটো পাসের যে ধারা আমাদের শিক্ষাক্ষেত্রে শুরু হয়েছে, সেই অটো পাসের যে কুলক্ষণ আমাদের রাজনীতিতে শুরু হয়েছে 2014 থেকে, সেটি 2026 সনে অব্যাহত আছে। এর ফলে এদেরকে আপনি ঠিক সরাসরি অটো পাস বলতে পারবেন না, বিনা ভোট বলতে পারবেন না, রাতের ভোট বলতে পারবেন না, বিনা প্রতিদ্বন্দ্বিতা বলতে পারবেন না, আমি বলতে পারবেন না, কিন্তু অদ্ভুত কিছু একটা আপনাকে বলতে হবে, অদ্ভুত কিছু একটা বলতে হবে। আর এই অদ্ভুতের সেই যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে যিনি সেই সংজ্ঞায়িত সরকারের প্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন, তাকেও আপনাকে সেই অদ্ভুত একটা প্রধানমন্ত্রী বলতে হবে। এবং তারা, সংসদ বা এই অদ্ভুত প্রধানমন্ত্রী, আগামীতে কিভাবে দেশটা পরিচালনা করেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হেডলাইন এবং ব্যানার দেখেছেন যে উপদেষ্টারা অলরেডি তাদের কূটনীতিক পাসপোর্ট ছেড়ে বিদেশ যাওয়ার পায়তারা করছেন।
তো বিদেশ যাওয়ার পায়তারা করছেন যারা, বা কূটনীতিক পাসপোর্ট যারা ছেড়ে দিয়েছেন, দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না, উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ, উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখে একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন উনি এখনো আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডোমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়েছেন। আর নাহিদার আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো করেননি। সুদীপ্ত চাকমাও নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে, এবং ফজলে কবির খান উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের এই যে আপনার বিমানের যে বিমানবন্দরে যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকি, উনি নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই